হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দশম যে অধ্যায়টা আছে সেটার আমরা আজকে হচ্ছে কি পড়ব, সেটা হচ্ছে স্থির যে বিদ্যুৎ চ্যাপ্টারটা আছে ওটা পড়ার চেষ্টা করব। সো স্থির বিদ্যুৎ এই চ্যাপ্টারটা তোমাদের মধ্যে অনেকে কনফিউশন ছিল এবং বেসিক থেকে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ওয়েল, সো আমি চেষ্টা করতেছি পদার্থবিজ্ঞানের তোমাদের জন্য একটা সিরিজ স্টার্ট করতে। যখন আমি অফলাইন যখন স্টুডেন্ট পড়াচ্ছিলাম তখন অনেকে আবার এখানেও ইউটিউবে তোমরা অনেকে যারা ক্লাস করতেছিল অনেকে প্রশ্ন করো, তখন প্রশ্ন ধরন দেখে তখন বোঝা যায় তোমরা আসলে অনেকেই বই পড়ো না, ঠিক আছে? বুঝছো? তোমরা অনেকে কি পড়ো না, বই পড়ো না। ভাইয়া বই মাস্ট পড়তে হবে তোমাদের। যে বইটা দেওয়া হয়েছে তোমাকে ওই বইটা মাস্ট পড়তে হবে। সো এই জন্য আমি একটা সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে কি ফিজিক্সের ফান্ডামেন্টালস। অর্থাৎ আমি একদম গোড়া থেকেই শুরু করব, একদম বই থেকে ধরে ধরে। বইতে কিছু কিছু শব্দ থাকে যেগুলো হচ্ছে অড টাইপের, বাট ফিজিক্সে ওই শব্দগুলোকে তুমি যদি না বুঝে স্কিপ করে ফেলো তাহলে তোমার কাছে একদম ফিজিক্সটা আর ভালো লাগবে না, ঠিক আছে? তখন মনে হবে যে হ্যাঁ, ফিজিক্স টু বোরিং। হ্যাঁ, আসলে ফিজিক্স একটু বোরিং হলেও বাট তুমি যদি একটু ভালো করে বুঝতে চেষ্টা করো তাহলে এত বোরিং লাগবে না, ঠিক আছে? ওকে, চলো তোমাদের অনেকের কথা ভেবে সো এই জন্য আমি বই থেকে পড়াচ্ছি, না হলে তো আমি স্লাইড থেকে পড়াই, ঠিক আছে? স্লাইড থেকে পড়ালে কি হয়, একটা সুবিধা হয় কি জানো, এত কিছু পড়তে হয় না, মানে এত কিছু পড়া দরকার হয় না, বাট যে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করলে হয়ে যায়। বাট দিন শেষে তোমার কাছে এই বইটাই আছে, স্লাইডটা না। তো দিন শেষে এই বইটা যখন আছে অবশ্যই তোমাকে দিন শেষে এটাই পড়তে হচ্ছে। সো এই জন্য এই বই কুটিনাটি সব অ্যাড টু জেড আমরা চেষ্টা করবো, ঠিক আছে? আর হচ্ছে যারা হচ্ছে আমি বই থেকে পড়াচ্ছি বলে যারা বোরিং ফিল করবা তোমরা হচ্ছে, আমি দেখতে বলবো না, দেখতে হবে মাস্ট। তোমরা চাইলে 1.5 স্পিডে, আচ্ছা ওয়েল, জাস্ট আমি একটু লিখি, সেটা হচ্ছে তোমরা হচ্ছে 1.5 ঠিক আছে? এই স্পিড তোমরা দেখার চেষ্টা করবা, ঠিক আছে? বই নিয়ে এটাকে দেখার চেষ্টা করবা। এবং আমি যে বই পড়ানোর সাথে সাথে তোমাদেরকে কিন্তু কিছু কি লাইন, কি পয়েন্ট এবং কি লাইন তোমাদের দাগিয়ে দিব, বইতে তোমরা দাগিয়ে ফেলবা। অর্থাৎ তুমি যখন একটা রিভিশন দিবে চ্যাপ্টারটা, ইয়েস এই লাইনটা হচ্ছে কি ওয়ার্ড এবং কি পয়েন্ট, এইগুলো আমি তোমাকে দেখা দিব, ঠিক আছে? সো এই জন্য বইটা একটু নিলাম। চেষ্টা করব 3 থেকে 4টা লেকচার লাগবে, 3 থেকে 4টা লেকচারের মধ্যে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি। প্রথমে এই চ্যাপ্টার সম্পর্কে জানার জন্য প্রথমে আমাকে জানতে হবে সেটা হচ্ছে কি আধান বা চার্জ সম্পর্কে জানতে হবে। যে টপিকটা সম্পর্কে জানতে সেটা হবে কি বলতো, আধান বা চার্জ। এখন আধান বা চার্জটা কি, বা আধান কি বা চার্জ কি, দুটাই কিন্তু একই শব্দ। পরীক্ষায় এই দুটা আসলে বা ভিন্নভাবে আসলে তোমরা কিন্তু ঘাবড়ে যেও না। আধান এবং চার্জ দুটাই কিন্তু সেম, দুটা কি বলতো, দুটা হচ্ছে সেম শব্দ। এখন কি সেটা একটু লেখার চেষ্টা করি আমরা। দাঁড়াও, কালারটা আছে কি, কালার একটু চেঞ্জ করি। পেজ নিয়েছিলাম এখানে, ওকে। সেটা কি, যে আধান বা চার্জ কি লিখে ফেলে আমরা, সেটা হচ্ছে আধান। কালারটা ধরতেছে না। ব্যাপারটা হচ্ছে কি, যে আমি এতদিন যে পেনটা দিয়ে লিখতাম, ঠিক আছে, ওই পেনটা হচ্ছে একটু খারাপ হয়ে গেছে, যার কারণে হচ্ছে তো আর ভিডিওটা তৈরি করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। সো এই জন্য আর কি। তো তোমাদের কথা ভেবে হচ্ছে তোমাদের যাদের সামনে টেস্ট পরীক্ষা, তো তোমাদের তো আর বসে রাখা যায় না। এখন আদান একটু জাস্ট তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমি তারপর একটু বলে দেওয়ার চেষ্টা করবো। এখন আধান বা চার্জ কি লিখো, সেটা হচ্ছে পদার্থ। আমরা এখন শুরু করে দেই, বা টপিক যখন পেয়েছি এটা একটু লেখার চেষ্টা করি। যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ যেমন হচ্ছে কি ইলেকট্রন, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোটন, তাই না? এগুলো হচ্ছে মৌলিক, বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে।
কি বলে? চার্জ বলে। ওকে, এবার আসো প্রশ্নের মধ্যে আমরা এখন দেখার চেষ্টা করি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা। অনেক ছোটবেলায় পড়ছো না? অনেক ছোটবেলায় পড়ছো, এখন বলি অনেক ছোটবেলায় পড়ছো, মানে অনেক আগে পড়ছো, মানে এখন অনেক ছোটবেলায় পড়ছো। ঠিক আছে, মৌলিক কণাগুলো মানে কি, অর্থাৎ মৌলিক পদার্থ কোনগুলো, অর্থাৎ যে পদার্থকে আমি ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাবে না। ঠিক সেভাবে হচ্ছে, যেমন আমি ইলেকট্রনকে যখন ভাঙবো শুধু এখানে শুধু ইলেকট্রনই পাবো, যখন প্রোটনকে ভাঙবো যখন প্রোটনই পাবো। তো ওই মৌলিক কণাগুলার কি বলতো বৈশিষ্ট্যমূলক। যেমন বৈশিষ্ট্যমূলকটা কি, এখন প্রশ্ন আসতে পারে। এখন বৈশিষ্ট্যমূলকটা হচ্ছে কি, তোমার ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ দিবে, তাহলে প্রোটন কি দেবে? ধনাত্মক চার্জ দেবে। সো এগুলাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক দ্রব্য। সো এই জন্য কিন্তু কি বলতো বই ভালো করে পড়তে হয়। তাহলে আবার কি বলতেছে যে পদার্থ সৃষ্টিকারীর মৌলিক কণাসমূহের ইলেকট্রন এবং প্রোটন মৌলিক বৈশিষ্ট্যমূলকে দ্রব্য চার্জ বলে। আমি এক্সট্রিমলি সরি, সেটা হচ্ছে আজকের একদম স্লাইডের লেখাগুলো একটু বাজে হচ্ছে, মানে লেখা যাচ্ছে না। ঠিক আছে, একটু তোমরা একটু কাইন্ডলি একটু ম্যানেজ করে একটু আমি যা বলতেছি তা একটু লিখে ফেলবা। ঠিক আছে, আমি কি করবো বলতো, এখন ওই প্যান্টটা অর্ডার দেওয়া হয়েছে, বাট আসতে একটু লেট হবে। এখন লেট হলে তোমাদের যেটা অপেক্ষা করা যাচ্ছে না। হ্যাঁ, আগে সব কিছু তোমরা বলছে যে এই সবের মধ্যে তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, আবার আমাদের সিকিউ সলভিং করতে হবে, তাই না? এই জন্য ঠিক আছে, একটু কষ্ট করে লেখার চেষ্টা করবা। আসলে বাবা, বাট বাস্তবে তোদের বাইরে লেখা কিন্তু এরকম না, এটাকে মাথা রাখিও। আচ্ছা, তাহলে আমরা আধার বা চার্জ বুঝে গেছি না? এবার চলো আমরা তাহলে শুরু করি। ওকে, আচ্ছা, যে শীতকালের কথা বলছে, তাই না? শীতকালে কি হয়? সাদা দাগ হয়ে গেছে। শীতকালে শুকনো চুল চিরুনি দিয়ে আশ্রিয়ে তোমাদের প্রায় সবাই নিশ্চয়ই কখনো না কখনো আমরা কি বলতো চুম্বক বানিয়েছি, তাই না? এই যে চুম্বক কিছু বানিয়েছিলাম আমরা, যখন মাথায় ঘষাঘষি করে একটা কলমকে আমরা সেটা দিয়ে কী করতাম, ছোটো ছোটো কাগজগুলোকে আকর্ষণ করে কী করতাম বলতো, আমরা চেষ্টা করতাম। মনে আছে কিনা বলো তো? অবশ্যই যারা করছো কমেন্টে বলে যাবা। সবচেয়ে এই যে আমরা যে এই কাজটা করেছি, অর্থাৎ দেখে একটা চৌম্বকীয় ধর্মের একটা কাজ করেছি, চৌম্বক মানে তৈরি করার একটা ধর্মের একটা কাজ করেছি। সবচেয়ে তুমি জেনে অবাক হবা, সবচেয়ে বেশি এই ধর্মটাই বেশি হয় সেটা কখন? যে শীতকালে। কখন বলো তো? শীতকালে। তাহলে শীত প্রধান দেশে একটু জাস্ট খেয়াল করো যে শীত প্রধান দেশে শীতকালে বাতাস খুবই শুকনো থাকে। আমার একটা প্রশ্ন, এখন শুকনো মানে কি? শুকনো মানে কি? পজ করে, মানে ভিডিওটা এখানে পজ করে তোমরা কমেন্টে উত্তরটা বলে যাবা। ঠিক আছে, ওকে আমি একটু বলে দিই। এখানে শুকনো মানে কি বলেছে? শীতকালে আর্দ্র, তোমরা যদি আরেকটু বড় হও, আর্দ্রতা। ঠিক আছে, শীতকালে হচ্ছে আমরা হচ্ছে এই যে এই শব্দটার সাথে পরিচিত হতে হবে, আর্দ্রতা। এখন আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয়, বাতাস কি বলতো? জলীয় বাষ্প, সরিটা বাষ্প। এখন শুকনো মানে কি? বাতাসে জলীয় বাষ্পটা কি থাকে বলতো? কম থাকে। কি থাকে বলতো? কম থাকে। বুঝতে পেরেছি। অর্থাৎ শীতকালে তোমার বাতাসের পরিমাণ কম থাকবে। এখন যদি আর্দ্রতা বাড়ে, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে, তাহলে তোমার ওই বাতাসটা একটু ভেজা ভেজা লাগবে। কি লাগবে বলো তো? ভেজা ভেজা লাগবে। যদি আর্দ্রতা বাড়ে তাহলে জলীয় বাষ্পে বাড়তেছে, জলীয় বাষ্প বাড়লে তখন তোমার বাতাসটা একটু ভেজা ভেজা লাগবে। এটাই শুক্রবারে বুঝেছে যে শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কী থাকে বলতো? কম থাকে। কী থাকে বলতো? কম থাকে। তখন চুরি শিশু যখন কার্পেটে, কোথায় বলতো? এই যে কার্পেটে হামাগুড়ি দেয়, তখন তাদের চুল কাড়া হয়ে যায়। কী হয়ে যায়? কাড়া হয়ে যায়। কেন কাড়া হয়ে যায়? তখন কিন্তু আর্দ্রতা কম থাকে, তো যার ফলে তাদের চুলগুলো খাড়া হয়ে যায়। তো দেখে মনে হয় একটি চুল বুঝি অন্য চুলকে ঠেলা দিয়ে করিয়ে দিচ্ছে, মানে ঠেলে খাড়া করে দিচ্ছে। তো তোমরা সবাই নিশ্চয়ই জোরে রাতে আকাশ ছিঁড়ে বিদ্যুতের ঝলক দেখতে পেয়েছো। আচ্ছা, এখানেও কিন্তু একটা বিজ্ঞানের একটা ঘটনা ঘটে, যেমন গ্রীষ্মকালে যখন হচ্ছে প্রচুর প্রচুর হচ্ছে রোদ পড়ে, তখন কিন্তু কি হয়? সো এখান থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পানিগুলো জলীয় বাষ্প হয়ে কোথায় চলে যায়? ওই যে আকাশে চলে যায়। এখন আস্তে আস্তে জমা হতে 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 হতে
ওই আকাশগুলোতে আগে দেখবে সাদা থাকবে, তাই না? এর কিছু রং কালার কিন্তু সাদা থাকে। সো সেই সাদা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যখন বর্ষাকাল আসে, আষাঢ় শ্রাবণ মাসগুলো আসে, তখন কি হয়, কালোতে পরিণত হয়। স্থির হতে হতে কালারটা পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু একদম স্বাভাবিক। তুমি যখন একটা পানিকে, তুমি যখন একটা সংরক্ষণ করে রাখবা, যে কোনো টিউবওয়েল হতে পারে, নলকূপের হতে পারে, এনি, তুমি যে কোনো একটা উৎসে তুমি যখন পানি সংরক্ষণ করে রাখবা, দেখবা যে ১ মাস পর, একটু বেশি সময় বলতেছি আরকি, যাতে তুমি এটা নিজে ফিল করতে পারো প্র্যাকটিক্যালি। তুমি যখন ওই পানিটাকে সংরক্ষণ করে রাখবা, দেখবা যে কোনো না কোনো সময় গিয়ে পানির নিচে হালকা কিছু বসবে। হালকা কিছু বসবে। লাইক আমরা গ্রামের দিকে এটা বলে হচ্ছে আয়রন, আয়রন বলে থাকি, রাইট? তোমরা যারা ছিলো, লাল হয়ে যায় পানি। একদম ট্যাঙ্কের মতো খাওয়ার মানে চায়ের মতো হয়ে যায় অনেক সময়। এটা বসে কেন? এটা হচ্ছে পানির স্তূপের বসে। কারণ এটা হচ্ছে জমা হতে হতে পানির মধ্যে কিছু কি থাকে বলো তো? পানির মধ্যে কিছু আয়রন থাকে, এগুলোই দেখা যায়। ঠিক আছে? ঠিক বর্ষাকালেও কিন্তু গ্রীষ্মকাল থেকে পানি জমা হতে 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 তার মধ্যে কিছু বিদ্যুৎ বা তার মধ্যে কিছু শক্তি সঞ্চিত হয়, যেটাকে আমরা হচ্ছে স্থির বিদ্যুৎ নামে চলে থাকি। তো বাংলাদেশে কিন্তু এমন একটা স্থির বিদ্যুৎ কাজ হয় কোথায় বলো তো? কাপ্তাইতে। চলমান এই যে জলপ্রবাহের পানিগুলোকে কি রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, মানে জেনারেটরের সাহায্যে এটাকে কি করা হয়, অর্থনীতি মানে বিদ্যুৎ রূপান্তর করে। তো ওই স্থির পানিটাকে যখন বিদ্যুৎ রূপান্তর করে, এখান থেকে আমরা কি পাই বলতো? কারেন্ট বলো, বিদ্যুৎ বলো, আমরা এগুলাই পাই। ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে কি বলছে আবার একটু পড়ি। যে কাগজের আকর্ষণ বলো, চুলের বিকর্ষণ, বজ্রপাত, এই তিনটির ব্যাপারে কিন্তু মূল একটা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে চার্লস বা কি বলতো আদান। চার্লস বা কি বলতো আদান। সো তোমরা হচ্ছে এখান থেকে কি পয়েন্টগুলো লিখে রাখবা, সেটা হচ্ছে জাস্ট কালারটা একটু কি পয়েন্টটা, এখানে কি পয়েন্ট হচ্ছে, এটা এমসিকিউতে আসতে পারে উদাহরণ দিয়ে। যে কাগজের আকর্ষণ, এটা কিসের মানে কিসের বা কি এটা কিসের কাজ করে? এটা হচ্ছে চার্জ বা আদান। ঠিক আছে? চার্জ বা কি বলতো? চার্জ বা আদানের কাজ করে। চার্জ বা আদান কি এখনই পড়ে আসি তোমাদেরকে। সেটা কি? যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মধ্যে যেমন ইলেকট্রন প্রোটন থাকে, তাদের মৌলিক এবং বৈশিষ্ট্য ধর্মগুলো চার্জ থাকে। আমরা সামনে দেখবা যেমন হচ্ছে ইলেকট্রনের চার্জ কীরকম হয় নেগেটিভে, তাহলে প্রোটনে কীরকম হয় চার্জ পজিটিভে, এটাই আর কি তাদের ধর্ম হচ্ছে এটা। তাহলে কি বলছে, চার্জ বা আধান কি, কেন সেটা কখনো আকর্ষণ করে বা বিকর্ষণ করে, আবার কখনো বিদ্যুৎ চলক তৈরি করে, বোঝার জন্য আমাদের একেবারে গোড়ায় যেতে হবে। সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে অণু পরমাণু। আসলে পৃথিবীর যতগুলা তুমি বস্তু দেখো না কেন, একদম প্লাস্টিক থেকে শুরু করে তুমি যাই দেখো না কেন, আমরা প্রাত্যহিক জীবনে যা কিছু ব্যবহার করে দেখো, সব কিছুর মূলে কিন্তু কি রয়েছে বলতো? অণু এবং পরমাণু। অণু কি রয়েছে? পরমাণু বলছে। আচ্ছা, আমি যে বই পড়ে যাচ্ছি, তোমাদের যাদের বোরিং ফিল হবে, তোমরা চাইলে হচ্ছে আবার বেসিক কাগজ শেষ করবো আমি আগে বই থেকে। এই যে দেখছো কতগুলা কি পয়েন্ট পেলাম। তোমরা হচ্ছে অনেকে যারা বই পড়ো না, মাস্ট বে বই পড়তে হবে। তুমি বই না পড়লে তুমি স্লাইড দেখা গেলা, সিকিউ সলভিং করে দেখা গেলা, অ্যাটলিস্ট তোমার কিছু দেওয়ার হবে না। যখন ইন্টারমিডিয়েট বা যখন, এখন এটা হচ্ছে পুকুর, পুকুরে বলা যায়, ছোটো ছোটো কিছু নদী বলা যায়। 9-10 যে বিজ্ঞান বইগুলো আছে, তোমাদের এতটুকুই অ্যানসিওর। বাট তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা ভাইয়া, এটা হচ্ছে সাগর। তখন তুমি এই শব্দটা কেন আসলো, এই শব্দটা খেয়েই বাট তুমি জাস্ট পাগল হয়ে যাবা। ঠিক আছে? পাগল হয়ে যাবা। অনেক সামনে দেখবা যে অনেক শব্দ আসবে। যেমন লাইক বলতে পারি, সেটা হচ্ছে আবিষ্য আদান। এখন আবিষ্য আদান কি, আবার ধারকত্ব আছে এই ছাপটাতে। হ্যাঁ, তড়িৎ তীব্রতা আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ধারাগুলো আছে। তুমি শুধু সংজ্ঞাটায় পড়ে গেলা বাট দেখলে না, পড়লে না, তার এই বইটা তোমার নেওয়ার প্রয়োজন ছিল না, তো জমা দিতে পারবো। সো এই জন্য আমি কষ্ট করে বইটা পড়াবো, যার ভালো লাগবে অবশ্যই প্রত্যেকটা লাইন দেখবা। ঠিক আছে? আচ্ছা, আমি আর কথা বলবো না। আমরা সবাই জানি সব কিছু অনুপ্রবাদের তৈরিতে পৃথিবীতে কিন্তু 118টি কি বলতো পরমাণু আছে। আহ, তার মাঝে মাত্র 83টা টেকসই, মানে 83টা প্রকৃতিতে পাওয়া যায়। সো এই কয়টি পরমাণু দিয়ে লক্ষ লক্ষ ভিন্ন ভিন্ন অণু তৈরি করছি আমরা। যেমনটা হচ্ছে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে পানি তৈরি করতেছি। তারপর সোডিয়াম এবং ক্লোরাইন দিয়ে আমরা লবণ তৈরি করতেছি। এইগুলা বলতেছে আর কি, মানে আমরা এক একটা অণু, এক একটা পরমাণু দিয়ে আমরা অণু তৈরি করতেছি। সেখানে কি বলছে, একটা অক্সিজেনের সাথে হচ্ছে পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন তৈরি দিয়ে আমরা পানি তৈরি করতেছি। সো একটা সোডিয়ামের সাথে, যে একটা ক্লোরিনের সাথে আমরা লবণ তৈরি করতেছি, এটাই কথা বলছে। আচ্ছা, যারা বই প্যারা প্যারা হও, মানে প্যারা খাচ্ছ, সো যা লাইক তুমি যারা হচ্ছে মেডিকেল পরীক্ষা দিবা বা ডাক্তার হবে, তাদের কিন্তু বই এরকম পড়ে পড়ানো হয়। তো
তুমি যে লেভেল স্টুডেন্ট হও না কেন, তোমাকে কিন্তু প্রত্যেকটা লাইনের বায়োলজি মানে বইটা আর কি, প্রত্যেকটা লাইনে কিন্তু বই পড়াতে হয়। এখন তুমি যদি বলো ভাই ফিজিক্স কীভাবে পড়াতে হয়, বলো ফিজিক্স কীভাবে পড়াতে হয়, অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা বইকে মানে তোমাকে সমান চোখে দেখতে হবে, নাহলে কিন্তু তুমি কী বলো তো, এই যে অনেক সময় দেখা যায় অনেকে সিকিউ সৃজনশীল দেয় একটা, ও বোঝে আরেকটা, লিখে আরেকটা, ধরা খাইছো, অবশ্যই ধরা খাবে সেটা। তো পরমাণু হচ্ছে সব কিছু একটা বিল্ডিং ব্লক, যে এই পরমাণুর ক্ষেত্রে কেন্দ্রে থাকে ছোট একটি নিউক্লিয়াস, অবভিয়াসলি সেই নিউক্লিয়াসে থাকে কি নিউট্রন এবং প্রোটন, বাইরে থাকে কি বলতো ইলেকট্রন থাকে। সো নিউক্লিয়াস তৈরি হয় প্রোটন আর নিউট্রন দিয়ে। সো এর ভেতরে প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং বা পজিটিভ, ইলেকট্রনের কোনো চার্জ থাকে না। সো আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। সো প্রোটন তার ইলেকট্রন চার্জ সমান কিন্তু বিপরীত দ্রব্য হয়, যেমনটা হচ্ছে তাদের বার হবে কত 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এটা কার তুই যদি বলি এখন প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ হবে 1.6, ভালো খেয়াল রাখো 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এখন যদি আমি বলি ইলেকট্রন চার্জ কত হবে, তাহলে মাইনাস হবে, কেন বলতো, কারণ ইলেকট্রনের ধর্মটা হচ্ছে ঋণাত্মক, তো দ্যাটস ওয়াই এটার মানটাও কী হবে ঋণাত্মক হবে, কিন্তু একটা পজিটিভ অন্যটি নেগেটিভ। সো একটা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে তার বাইরে ঠিক সেই কয়টি কিন্তু ইলেকট্রন থাকবে। এটা একটা আরেকটিকে কী করে বলতো সামঞ্জস্য রেখে আকর্ষণ করে, তাদের কেন্দ্রমুখী বল যেটা বলে আর কি। যে পরমাণুর সম্বলিত চার্জ হচ্ছে কি বলতো শূন্য, অথবা পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ এবং বা নিস্তড়িত, এই যেটা বলছি নিউট্রাল, একদম নিউট্রাল মানে তার কোনো কি নেই, হাত নাই, কেন নিউট্রাল, এই যে দেখছো প্রত্যেকটা একই শব্দ, বিদ্যুৎ নিরপেক্ষ মানে নিউট্রাল, এই ইংরেজি শব্দটা। তো সবচেয়ে সহজ পরমাণু হচ্ছে হাইড্রোজেন, যার নিউক্লিয়াস হচ্ছে শুধুমাত্র একটা প্রোটন থাকে, তাকে ঘিরে ঘুরছে হচ্ছে একটি ইলেকট্রন। তো এরপরে পরমাণু হচ্ছে হিলিয়াম, নিউক্লিয়াসে দুটি প্রোটন চার্জবিহীন, এগুলো হচ্ছে সেরকম লেস ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা। আচ্ছা আমি একটু দেখি আগে এখন সব কিছু কাছে কিনা। আচ্ছা আমরা নেক্সট পার্টে যাই। ওকে ফাইন। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো সব একই কক্ষপথে থাকে না, এটা আসলে সত্য। যেমন এক একটা ইলেকট্রন, যেমন প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে, আমরা কক্ষপথে হিসাব করলে 2n², তাই না, শিখেছি অনেক ছোটোবেলায় শিখছি কিন্তু এটা। তো এখন প্রথম কক্ষের জন্য 1² তার মানে দুইটা থাকবে, কয়টা থাকবে বলো তো, দুইটা থাকবে। এর পরবর্তীতে কয়টা থাকবে, এখন যদি n এর মান 2 বসাও তাহলে 2² 4, 4 ইন্টু তোমার 8টি থাকবে, কয়টা থাকবে বলো তো 8টা থাকবে। তো এরপর তুমি 3 বসাও তাহলে কয়টা থাকবে, 18টা থাকবে। তারপরে এর পরবর্তীতে কয়টা বসাও 32টা, তাহলে 2, 8, 18, 32, এভাবে সিরিয়াল মেনটেন করে থাকবে আর কি। আচ্ছা একটু আওয়াজ হবে, কারণ হচ্ছে একটু আওয়াজ হচ্ছে, ঠিক আছে, আওয়াজ হবে, লেখার সময় একটু আওয়াজ হবে, বাট প্লিজ এটাও তুমি একটু কী করবা, অ্যাভয়েড করবা। তাহলে কি বলছে, একটা চিত্রতে দেখতে বলছে, আমরা দেখবো সেটা পরে। সো যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে কক্ষপথে পূর্ণ আকারে থাকে, যেটা বলছে হবে এটা বোঝাই দিয়েছে আর কি। এবার আসো পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ থাকে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুতে সমান সংখ্যক প্রোটন আর ইলেকট্রন থাকে, কিন্তু কোনো কারণে যদি বাহিরে কক্ষপথে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তাহলে ইলেকট্রন তুলনায় প্রোটনের সংখ্যা বেড়ে যায়। যেমনটা হচ্ছে দেখো বাইরে ছেলে, এখন এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস থেকে তো আর প্রোটন সরানো যায় না, যায়, অবশ্যই যায় না। তাহলে নিউক্লিয়াসে কী থাকে বলো তো, নিউক্লিয়াস থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, ভালো করে খেয়াল রাখো। তাহলে কক্ষপথ থেকে কি সরানো যায়, কক্ষপথ থেকে তুমি চাইলে এই যে ইলেকট্রনগুলোকে সরাতে পারবা, এখান থেকে একটি ইলেকট্রন সরিয়ে ফেললে কক্ষপথে একটি ইলেকট্রন কমে যাচ্ছে। বাট এই যে তোমার এখানে নিউক্লিয়াসে যে পরমাণু প্রোটন এবং নিউট্রন থাকে ওগুলো কিন্তু কমে না, তখন তাদের মধ্যে একটা সামঞ্জস্য হয়। তখন কি হয়, যখন একটা বাদ দিয়ে দেয় ও আরও কী করে, ও তখন নিষ্ক্রিয় গ্যাস আছে না, নিষ্ক্রিয় মৌলগুলোর মতো আচরণ করতে চায়, মানে সে একটা এখন সে নিরপেক্ষ, সেই ঝগড়াও করবে না, মারামারি করবে না, সে তার মতো করে বাঁচতে চায়, এরকম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এবার চলো, যে কিন্তু কোনো কোনো কারণে যদি বাহির থেকে কক্ষপথে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা একটু বেড়ে যাবে, অবশ্যই এখন বলছি যে অর্থাৎ পরমাণুটা তার বিদ্যুৎ নিরপেক্ষ অবদান নিউট্রাল তখন থাকে না। আগে যখন ধরো সমান সমান ভিতরে যেমন ছিল বাইরে সেরকম ইলেকট্রন আছে, ভিতরে প্রোটন আছে, তাহলে তারা সমান সমান। বাট বাইরে থেকে যখন তুমি একটি ইলেকট্রন নিয়ে ফেলবে, তার মানে বাইরে একটু কী হয়ে গেছে বলতো, কবে গেছে চার্জ, কবে গেছে, এটা বলছে তখন আর তাদের মধ্যে নিরপেক্ষ থাকে না, তার ভেতরে পজিটিভ চার্জের পরিমাণ তখন বেড়ে যায়, অবশ্যই বেড়ে যাবে, কারণ ঋণাত্মক মান কমে গেছে। তো একটি ইলেকট্রন সরিয়ে নিলে পরবর্তী একটি
পজিটিভ চার্জ হয়, তো দুটি সরিয়ে নিলে দুটি চার্জ হবে। তো আমরা তখন বলি তখন পরমাণুটি আয়নিত বা আহিত হয়েছে। একটি পরমাণু যেরকম পজিটিভভাবে আয়নিত হতে পারে, ঠিক সেই রকম একটা নেগেটিভভাবে কিন্তু আয়নিত হতে পারে। ফর এক্সাম্পল, এখন তুমি স্টুডিয়ামকে চিন্তা করো। স্টুডিয়ামে বাইরে শেলে ধরো একটা ইলেকট্রন আছে, এটা সে কী করে বলেছ, সে এটা ধান করে ফেলেছে। তাহলে কী হবে? সোডিয়াম প্লাসে পরিণত হবে। কেন পরিণত হবে? সে একটি ইলেকট্রন সে ধারণ করে ফেলেছে। এখন ধরো ক্লোরিনের কথা চিন্তা করি আমরা, ক্লোরিনের কথা চিন্তা, তার বাইরে শেলে কিন্তু 7টা ইলেকট্রন আছে, সে আরও বাহির থেকে একটা ইলেকট্রন নেবে, নিলে তখন ক্লোরিন আয়নে পরিণত হবে। এটাই বুঝাইছে জাস্ট শুধু, যখন তার বাহির শেলে একটি প্রবেশ করবে তখন সে নেগেটিভ আয়নে পরিণত হবে। যখন সে তার বাহির শেল থেকে, শেল মানে কক্ষ, শেল থেকে সে যখন একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন সে পজিটিভে তৈরি হবে, মানে পজিটিভে হবে আর কি। আচ্ছা, এইটুকু বোঝাইছে। এগুলো হচ্ছে প্রথম যে পার্টটুকু, এগুলো হচ্ছে আপনার হচ্ছে কেমিস্ট্রির পার্টটুকু কি আসলে। আচ্ছা, তো পরমাণুগুলো ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘুরতে থাকে। এগুলো কীভাবে সাজানো হয় তার আমরা সুনির্দিষ্ট নিয়ম আছে, তোমরা তোমাদের রসায়নের বইতে তোমরা অনেকে পড়েছো। এটা এইটুকু বলছে। এবার এখান থেকে আসি, যেমন হচ্ছে কখনো কখনো দেখে শেষ কক্ষপথে একটি দুটি ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে। এরকম পদার্থ ইলেকট্রনগুলো খুব সহজে পুরো সহজে পদার্থ ছোটো ছোটো করতে পারে। সো এরকম পদার্থগুলোকে আমরা বলি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। কী বলতো? বিদ্যুৎ পরিবাহী আমরা বলে থাকি। ওকে। আবার কিছু কিছু পদার্থ ছোটো করার সময় ইলেকট্রন থাকে না, তো সেই কটি থাকে খুবই শক্তভাবে আবদ্ধ থাকে। যে বললাম, যখন সোডিয়াম থেকে একটি ইলেকট্রন দেওয়া হবে তখন এরপর থেকে আর এর থেকে কিন্তু ইলেকট্রন নেওয়া যায় না। ঠিক আছে, ইলেকট্রন কিন্তু কী নেওয়া যায় না কেন? কারণ তার বহিঃশক্তি স্তরে সে কী করা হয়ে যায়, নিষ্ক্রিয় মূলের মতো হয়ে যায়। তো সেগুলো তখন কী হয়ে যায়, বাকিগুলোর জন্য কী হয়ে যায়, তখন বিদ্যুৎ ও পরিবাহী। তো ধাতব পদার্থ যেমন লোহা, সোনা, তামা, এই কিওয়ার্ডটা এখানে দাগায় ফেলো। কিওয়ার্ডটা হচ্ছে এটা হচ্ছে কিওয়ার্ড। যেমন কি, যেমন ধাতব পদার্থগুলো কী কী? সোনা, রূপা, তামা, এগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে কাঠ, প্লাস্টিক, কাঁচ, রাবার এগুলো হচ্ছে কি? অপরিবাহী। এই লাইনটা হচ্ছে কি, এই যে কি সেন্টেন্স, ইজ এ কিওয়ার্ড। হ্যাঁ, প্রথমে কিওয়ার্ড এবং কি সেন্টেন্স দেখাই দিয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে ওকে, এখানে বলছি কি, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি। কি বলছে? আচ্ছা, দেখা যাচ্ছে কিনা দেখি। ঘর্ষণে স্থির বিদ্যুৎ। আমরা আরেকটা টপিকে চলে আসছি। আমি কালারটা একটু চেঞ্জ করি। ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি করতে পারি আমরা। সেটা কীরকম দেখো, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি তোমরা চেষ্টা করবে, বাট ডোন্ট ওয়ারি। চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। এক টুকরো কী বলতো? এক টুকরো খাঁজ যদি এক টুকরো স্লিক কাপড় দিই, ঠিক আছে, বাধা রাখতে হবে। এখানে প্রথম তুমি যখন খাতায় নিয়ে লিখতে হবে যে প্রথমে কী ব্যবহার করতে হচ্ছে, প্রথমে ব্যবহার করতে হচ্ছে কাঁচ এবং স্লিক কাপড়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাঁচ এবং কী বলতো? কাঁচ এবং স্লিকে কাপড়। কাঁচ এবং কী বলতো? স্লিকের কাগজ। এখন তাহলে কাছ থেকে ইলেকট্রনগুলো সিল্কে আসতে শুরু করবে। ভালোগুলো খেয়াল রাখো। কাছ থেকে ইলেকট্রনগুলা সিল্কে আসতে শুরু করবে। তার মানে কাছ থেকে ইলেকট্রনগুলো কোথায় যাবে বলো তো? সিল্কের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করবে। শুরু করবে, অর্থাৎ কাজটি তখন পজিটিভ হয়ে যাচ্ছে। এই যে কাছ থেকে যখন ইলেকট্রন দিচ্ছে, এই যে কিছুক্ষণ আগে যে পড়ালাম, যখন বাইরের শেল থেকে ইলেকট্রন কী করে বলো তো? দান করে ফেলে, তখন কি হয়ে যায়? সে পজিটিভে, অর্থাৎ সোডিয়ামটা পজিটিভ হচ্ছিল। ঠিক কাজ এখানেও ঠিক সেম কাজটা করছে। যখন কাজ থেকে ইলেকট্রনগুলো সিল্কের দিকে যাচ্ছে, তার মানে কাজ ইলেকট্রনগুলো সিল্কে দিয়ে দিচ্ছে। সিল্কে দেওয়া মানে কি, সে পজিটিভ আয়নে পরিণত হচ্ছে। ঠিক সেটাই বলছে যে তখন কাজটা পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত পরিণত হবে। তাহলে কে গ্রহণ করতেছে? ওই যে বললাম, যে গ্রহণ করে সে নেগেটিভ আয়নে পরিণত হবে। সেখানে কাজ কী হবে? কাজ হবে পজিটিভে, এবং সিল্ক হবে কি? সিল্ক হবে নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে। এটাই বোঝাচ্ছে সিল্ক হবে তখন নেগেটিভ চার্জযুক্ত। তো ব্যাপারটি ঘটক আসলে হচ্ছে ইলেকট্রনের জন্য কাচের যে আসক্তি সিল্কের
তার হচ্ছে একটু বেশি, কার বেশি, সিল্কের কাপড়ের কিছু কাছ থেকে ইলেকট্রন আসলে একটু বেশি। আবার যদি এখন আমরা একটুকু প্লাস্টিকের কথা চিন্তা করি, এখন প্লাস্টিকে যদি আমরা ফেনল বা পশমি কাপড়, হ্যাঁ পশমি কাপড় দিয়ে যদি আমরা ঘষি তাহলে ফেনল থেকে কিন্তু ইলেকট্রন কোথায় চলে আসবে বলতো, প্লাস্টিকের টুকরোতে চলে আসবে। তার কারণ ইলেকট্রনের জন্য কিন্তু প্লাস্টিক আকর্ষণ ফেনল থেকে কি হচ্ছে বলতো, বেশি হচ্ছে। এখন ফেনল থেকে বেশি কেন হচ্ছে, কাপড়ের মধ্যে বেশি হচ্ছে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, সো এবারে আমরা একটি এক্সপেরিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে ধরা যাক একটা কাঁচ এবং সিল্ক ব্যবহার করে হচ্ছে আমরা, এবার দেখো দুটাই কথা বলছে যে কাঁচ এবং কি বলতো সিল্ক ব্যবহার করে আমরা দুই টুকরো কাঁচকে পজিটিভ চার্জে কি বলতো আহিত করেছি। এখন একটি কথা যদি সাবধানে একটি বিদ্যুৎ অপরিবাহী সিল্কের সুতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে তার কাছে অর্ডারটি নিয়ে আসি, তাহলে সেখানে দেখবো ঝুলন্ত কাজটি একটু বিকশিত হবে। আমরা জানি যে পজিটিভ, দেখো ভালো করে কেন বিকশিত হচ্ছে, পজিটিভ কী করে বলতো, বিকর্ষণ করে। কী করে বলতো, পজিটিভকে বিকর্ষণ বলে। যেমন একটা রাজা আরেকটা রাজাকে দেখতে পারে না, একটা ডাক্তার আরেকটা ডাক্তারকে অনেক সময় দেখতে পারে না, বাট সেরকম একটা সবল ব্যক্তি আরেকটা সবল ব্যক্তি সে দেখতে পারে না, এটাই বলছে। তো যখন এখানে সিল্কের কাপড়, একটু ভালো করে খেয়াল করো, যখন সিল্কের কাপড়ের সাথে এখন কাঁচ টুকরো ব্যবহার করে পজিটিভে তৈরি করেছে, এখন পজিটিভকে অবশ্যই দেখতে পারবে না, তো তার মধ্যে কী হবে বলতো, কাঁচ টুকরোর মধ্যে একটু বিকশিত হবে, এটাই বলছে। তাহলে নেগেটিভ অবশ্যই নেগেটিভ তারা দেখতে পারবে না। যখন একই ধর্মী চার্জ হবে, মাথা রাখো, যখন একই ধর্মী চার্জ হবে তারা কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না বা বিকশিত করবে। যখন আবার দেখবা পজিটিভ এবং আরেকটা হচ্ছে কি নেগেটিভ, তারা একজন আরেকজনকে আকর্ষণ করবে। কী করবে বলো তো, একজন আরেকজনকে আকর্ষণ করবে, এটা কিন্তু জানতে হবে। এবার আসো যে আমরা যদি একইভাবে দুটো প্লাস্টিককে নেগেটিভ চার্জে করি, তখন এটি যে আকর্ষণ করছে, এই যে এটা এই ঘটনাটা ঘটে, মানে পজিটিভ একটা পজিটিভে রাখা হয় আর একটা হচ্ছে নেগেটিভ, এইটুকু কথা বলছে। আচ্ছা ফাইন। এখন যখন আমরা মহাকর্ষ বল পড়ছি, মহাকর্ষ বল মানে আশা করি বুঝতে পেরেছি, আমরা সৌরজগতের দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা মহাকর্ষ বল বলে থাকি আর কি, আমরা অনেক আগে পড়েছি। সো সেখানে শুধু একরকম বল পাই, তাই মাত্র হচ্ছে একরকম বল, সেটা হচ্ছে কি বলতো, আকর্ষণ বল আমরা সেখানে পাই। আমরা যখন দেখেছি যে এখানে দুইটা রকম চার্জ, বলটি কিন্তু দুই রকম হচ্ছে, অবশ্যই একটা পজিটিভ হবে আর একটা কী হবে বলতো, নেগেটিভ হবে, এটা একদম অস্বাভাবিক কিছু না। আচ্ছা, তো এখানে কখনো আকর্ষণ আবার কখনো বিকর্ষণ হবে। সো এক্সপেরিমেন্টটা যদি ঠিকভাবে করে থাকে তাহলে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে তোমাদের নিজেরা যদি করতে পারো অবশ্যই করবা, আমি চেষ্টা করব তোমাদেরকে এই কাজগুলো, মানে এই এক্সপেরিমেন্টগুলো আমি নিজে করার চেষ্টা করবো, একদম আগে ক্লাসটা শেষ করে ফেলে আগে, ঠিক আছে। ও প্র্যাকটিক্যাল কিন্তু মাস্ট লাগবে। এখন আসো আমরা বৈদ্যুতিক আবেশ, কি বলতো, বৈদ্যুতিক আবেশ সম্পর্কে পড়বো। আচ্ছা, বৈদ্যুতিক আবেশ মানে কি, তাই না? আচ্ছা চলো আগে একটু লিখে দিই বা বোঝানোর চেষ্টা করি আমরা। আচ্ছা, কি বলে, এখন বৈদ্যুতিক আবেশ বলছে তো, এটাকে বলা হয় তড়িৎ আবেশ। এখন তড়িৎ আবেশ মানে একটা হচ্ছে আহিত একটা বস্তু, আহিত একটা কি বলতো, আহিত একটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার কাছে যদি আমি স্পর্শ না করে, ভালো খেয়াল রাখো, স্পর্শ না করে যদি আমি এটা একটা আহিত একটা বস্তু, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি অনাহিত। অনাহিত বস্তু খেয়াল রাখি, একটা আহিত মানে এখানে চার্জ আছে, একটা অনাহিত বস্তু মানে এখানে চার্জ নাই, ঠিক আছে, কি নাই বলতো, চার্জ নাই। এখন এটার সাপেক্ষে, যেমন আমি এখন চুম্বকটে, যারা এখনো বুঝতেছো না তোমাদের বুঝি, ধরো এটা একটা চুম্বক, ঠিক আছে, এটা একটা কি বলতো, এটা একটা আছে একটা চুম্বক, হ্যাঁ, এই চুম্বকটার কাছাকাছি যদি ধরো আমি একটা লোহার কণ্ড রাখছি, কিসের কণ্ড রাখছি বলতো, লোহার কণ্ড রাখছি, মানে কাছাকাছি রাখছি, একটা সময় গিয়ে দেখা যাবে এ লোহা চুম্বকটাও কিন্তু সেম চুম্বকের মতো কাজ করতেছে। এখনো বুঝো আগে, যদি বা এখানে ভুল বলে ফেলছি, লোহাটা একটা ধাতব,
তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলতেছে, হ্যাঁ। বাট লোহা তো এখন আর একটা লোহাকে আকর্ষণ করবে না, করবে? অবশ্যই করবে না। কখন করবে? যখন লোহাও ওই যে লোহাটাকে আকর্ষণ করার মতো সে একটু কিছু ধর্ম অর্জন করবে। কী করবে বলতো? সে একটু ধর্ম অর্জন করবে। সে কার মতো? অবশ্যই সেই লোহাটাকে আকর্ষণ করার জন্য তাকে চুম্বকের মতো হতে হবে। হ্যাঁ, এটাই বলছে। এখন ধরো মনে করো আহিত বস্তুটা হচ্ছে কি চুম্বকটা, এবং অনাহিত বস্তুটা হচ্ছে কি লোহা। এখন এই আহিত বস্তুটার যদি আমি কাছাকাছি রাখি, স্পর্শ না করে, মানে ঘষাঘষি না করে, আমি এটা কাছাকাছি রেখে এই অনাহিত বস্তুটাকেও যদি আমি আহিত করি, বা আহিত করে যে পদ্ধতিটা, এটাকে আসলে বলা হয় যে তড়িৎ, কি বলতো, এটা হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ কি বলতো? তড়িৎ হচ্ছে আবেশ। আসলে বুঝতে পেরেছি। অর্থাৎ কোনো একটা বস্তুকে বস্তু বলে বলতে হবে, এটা বলতে হবে যে আহিত একটা বস্তু, কোনো একটা আহিত বস্তুকে যদি আমি একটা অনাহিত বস্তু, মানে আহিত বস্তুর উপস্থিতি কোনো একটা অনাহিত বস্তুকে কি করি বলতো? আহিত করি বা আহিত করতে চাই, তখন এটাকে বলা হয় তড়িৎ আবেশ। কি বলতো? তড়িৎ আবেশ। আসলে বুঝতে পেরেছি। চলো তাহলে আমরা টপিকে এবার চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। এটা মনে হয় এটা। আচ্ছা, এই অধ্যায়ে শুরুতে আমাদের বলা হয়েছিল চিরুনি দিয়ে আমরা চুল আঁচড়ে পর সেই চিরুনি যখন ছোট ছোট কাগজগুলোকে কাছে নিয়ে আসে তখন কাগজগুলো লাফিয়ে চিরুনির কাছে চলে আসে। বোঝাই যায় যে চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। আমরা এখন জানি চিরুনিটাকে নেগেটিভ চার্জ জমা হয়েছে এবং সেই কারণে চিরুনিটা কাগজ টুকরোগুলোকে আকর্ষণ করছে। কেন? কারণ কাগজগুলো পজিটিভ ছিল। কিন্তু এখন এখানে ছোট্ট একটা জটিলতা আছে, সেটা হচ্ছে বিপরীত চার্জ আকর্ষণ করে, তাই সে আকর্ষণ করতে হলেই সেগুলোকে অবশ্যই চিরুনির বিপরীত চার্জ হতে হবে। কিন্তু আমরা জানি কাগজের টুকরোগুলোকে কোনো চার্জ নাই, তাহলে চিরুনি কেন এগুলোকে আকর্ষণ করে? খুব ভালো একটা প্রশ্ন করছে। সরি, এখানে ভুল হয়েছে। সেটা হচ্ছে কি কাগজের কোনো কিনাই বলতো চার্জ নাই, বাট চিরুনি এই কাগজগুলোকে আকর্ষণ করছে। কেন করছে? চলো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এই যে যে ব্যাপারটা বলছি, একটা আহিত বস্তুকে আমি স্পর্শ করব না, বাট এটা আশাপাশি দিয়ে যাব, আহিত করার চেষ্টা করতেছি। এই যে কাগজগুলোকেও আমি একটা চুম্বকের মতো পরিণত করছি না আকর্ষণ করার জন্য। এই যে এখন একটা চুম্বককে আকর্ষণ করবে, একটা লোহাকে আকর্ষণ করবে? অবশ্যই করবে না, কারণ লোহার মধ্যে আহিত কি নাই, চার্জ নাই বা ধর্ম নাই। এই জন্য এই ব্যাপারটাই কিন্তু এখানে বুঝতে হবে। যখন কাগজগুলো, যখন হচ্ছে কি দেখো যে এখানে কাগজগুলো, ঠিক আছে, কাগজগুলোকে কোনো চার্জ ছিল না যখন চিরুনি আনা হয়েছে, মানে যখন চিরুনি কাছাকাছি আনা হয়েছে তখন এখান থেকে আকর্ষণটা চিরুনির দিকে যায়। এইটাই বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে? এটা হচ্ছে তড়িৎ আবেশের একটা ধর্ম। ওকে ফাইন, আমি কালারটা একটু, এখন ব্যাপারটা ঘটে কোথায়? হ্যাঁ, ব্যাপারটা ঘটে বৈদ্যুতিক আবেশ নামে একটা প্রক্রিয়ার জন্য। কাঁচ কিংবা প্লাস্টিকের চার্জ জমা করে সেটাকে যদি চার্জহীন কোনো কিছুর কাছে আনা হয়, তাহলে সে চার্জহীন বস্তুটার মাঝে কিন্তু এক ধরনের চার্জ জন্ম নেয়। তো বিষয়টা হচ্ছে কি, এই বিষয়টা চিত্র মাধ্যমে দেখানো বলছে। এখন আহ, বিপরীত স্ট্যান্ডের উপর এখন একটি কাঁচকে স্টিল দিয়ে খুব ভালো করে ঘষে তার মাঝে চার্জ জমা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা লেস ইম্পর্টেন্ট। চলো আমরা এখানে চলে আসি, দেখি এক টপিকটা। আসলে আমি টপিকটা তোমাদের বোঝাতে পেরেছি, টপিকটা বুঝাই ফেলছি, সো এটা না পড়ে চলবে। আমি নতুন একটা টপিকে যাই। দেখি এখানে যে কী বলছে, যে প্রশ্ন দুটি ধাতব গোলক একটি পজিটিভ চার্জ এবং দিয়ে দুটি গোলকে কী রকমের চার্জ হতে পারে, যে দুটি ধাতব গোলকে একসাথে রেখে তাদের ভেতরে চার্জ আবেশিত করা সম্ভব। আচ্ছা, কথা বলছে। আমরা নতুন টপিকে যাই। ইয়েস, ইলেকট্রোস্কোপ। কী বলতো? ইলেকট্রোস্কোপ, এটা কিন্তু জানতে হবে। ওকে, এটা কিন্তু কী বলতে বলে জানতে হবে। এটা সাদা ধরতেছে নাকি? ইলেকট্রোস্কোপটা কি? যে ইলেকট্রোস্কোপ স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য খুবই চমৎকার একটি যন্ত্র। যন্ত্রটা খুবই সহজ। এখানে চার্জের অস্তিত্ব বোঝার জন্য রয়েছে খুবই হালকা সোনা, অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতব দুটি পাত। সো এই পাত দুটি একটা সুপরিবাহী তন্ত্র দিয়ে একটি ধাতব চার্কির মাধ্যমে লাগানো হয়ে থাকে।
আচ্ছা, পুরো প্রসেসটা বলতেছে যে পুরোটা একটা অর্ধপাই চিপি দিয়ে কাচের বোতলের ভেতরে রাখা হয় যেন বাহির থেকে দেখা যায় কিন্তু বাতাস বা অন্য কিছু যেন পাতলা ধাতব পাত দুইটাকে নাড়াচাড়া করতে না পারে। আচ্ছা, এখন চার্জ আহিত করো। চার্জ কি বলতো? আহিত করার কথা বলছে। আচ্ছা, একটি চার্জের টুকরোকে স্লিক দিয়ে ঘষা হলে যে কাজ দণ্ডটাকে পজিটিভ চার্জ করা হবে। এখন কাজ ঠিক এটা বলছে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটারে দেখি আগে কতক্ষণ হয়েছে। আচ্ছা, হালকা একটু সময় হয়েছে। আমরা চেষ্টা করব কিন্তু মূল পয়েন্টে আসার চেষ্টা করি। আচ্ছা, মূল পয়েন্ট হচ্ছে এখানে। আচ্ছা, সেটা হচ্ছে কি, আর এখন আমরা সিকিউ সলভ করার জন্য দেখো, ট্রাস্ট মি, এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের সিকিউ বলো, এমসিকিউ বলো এবং অন্যান্য যে প্র্যাকটিস তুমি যে করবা, এগুলো করার জন্য ম্যাক্সিমাম 4টা সূত্র প্রয়োজন হয়। ট্রাস্ট মি, 4টা সূত্র তুমি জানলে করলে তুমি ইজিলি তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে? এখন তার মধ্যে হচ্ছে একটা, সেটা হচ্ছে কি বৈদ্যুতিক বল। এটা হচ্ছে একটা, কি বলতো, বৈদ্যুতিক বল হচ্ছে একটা। একটু জাস্ট পরে দেখি আমরা, যে আমরা একটু আগে জেনেছি বিপরীত চার্জ একে অন্যকে আকর্ষণ করে, কিন্তু একই ধরনের চার্জ অন্যকে বিকর্ষণ করে, সেটা আমি অনেক আগেই বলে ফেলছি। তবে আমরা এখনও জানি না ঠিক কতখানি আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটা বুঝতে আমরা আমাদের কুলম্ব সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। যে বিজ্ঞানী কুলম্ব দুটি চার্জের মাঝে কতখানি বল কাজ করে সেটা বের করার জন্য এরকমটা সূত্র প্রদর্শন করেছে। সেটা হচ্ছে কি এফ ইকুয়াল জি, হ্যাঁ, এফ ইকুয়াল জি ইন্টু M1 M2 এবং আর স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক থেকে আমরা পেয়েছিলাম, বাট এটাকে একটু মডিফাই করে আসছে। সেই সূত্রটা হচ্ছে কি এই সূত্রটা, এই যে এটা, সেটাকে সূত্র করে এটা আসছে। আচ্ছা, একটু পরে দেখি। যে মজার ব্যাপার হচ্ছে বর M1 এবং M2কে আমরা এখানে চার্জ Q1 Q2 পরিবর্তে দিলে আমরা কিন্তু কুলম্বের সূত্রটা পেয়ে যাই। সো মধ্যাকর্ষণ বলের জন্য ধ্রুবকটি ছিল জি। সো এখানে আমরা কে ব্যবহার করব। কি ব্যবহার করব বলতো? কে ব্যবহার করব। সো কতটুকু পার্থক্য, জাস্ট এইটা সিম্পল, এটা মাথা রাখবা, কয়েকবার প্র্যাকটিস করবা। যে এফ ইকুয়াল কে কিউ স্কোয়ার, অসবে কিউ স্কোয়ার দাও, কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, দুটোই ভিন্ন হলে মাথা রাখবা। ঠিক আছে? খুবই সংক্ষেপে মনে রাখার কথা দিছে আর কি, যে এফ ইকুয়াল কে কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে Q1 এবং Q2 চার্জের একক হচ্ছে কুলম্ব এবং আর হচ্ছে দূরত্বের একক মিটার। কাজে আমরা কে এর বলতে পারি সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বা পার কুলম্ব স্কোয়ার। তাহলে এটার একক কী হবে? এটার একক হবে হচ্ছে এটা, এটাকে মাথায় রাখতে হবে। কিউআরগুলো হচ্ছে এগুলা। সো কে দুব কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন কুলম্ব হচ্ছে চার্জের একক। কুলম্ব কিসের একক বলতো? কুলম্ব হচ্ছে চার্জের একক। আমরা পরে অধ্যায়ে দেখব চার্জের প্রবাহ হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্ট, অবশ্যই সেটা সত্য। আমি যখন বর্তনী এবং চলবিদ্যুৎ অষ্টম শ্রেণীর একটা চ্যাপ্টার পড়ে আসছি, তোমরা হচ্ছে যারা বিদ্যুৎ এই চ্যাপ্টারটা করতে চাও, বিদ্যুৎ, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা পড়ে আসবা। মানে এইটির ওইখানে আমি অর্ধেক, তোমরা ওইটা করে আসলে তুমি 50% তোমার অনেক কিছু জানা হয়ে আসবে। একদম ওইটা তোমার জানা হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কারেন্টের একক কী বলতো? কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার। তাহলে 1 সেকেন্ড ব্যাপী 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহ করা হলে সেই পরিমাণ চার্জ পাওয়া যায়, সেটাকে আমরা কী বলে থাকি? বলে কুলম্ব বলে থাকি। তবে কুলম্ব বোঝানোর জন্য কাঠি একটা পদ্ধতি, এটা হচ্ছে এটা, আমরা অনেক আগে এটা পড়ে আসছি, যে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এবার প্রোটনের চার্জ কত? +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এইটুকু কথা বলছে। আচ্ছা, এবার চল আমরা এই সূত্রটা দিয়ে আচ্ছা আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব, দেখি এগুলো আছে কি না। আমরা ম্যাথ করার চেষ্টা করব। এই সূত্র মানে শুধু এই সূত্র রিলেটেড আমরা করব। ঠিক আছে? আচ্ছা, মনে করো আমরা এই সূত্রটা আগে একটু লিখি। এই সূত্রটা হচ্ছে কি, যে এফ ইকুয়াল কে ইন্টু Q1 এবং হচ্ছে কি Q2 এবং আর স্কোয়ার। আর কি বলতো? আর স্কোয়ার। ওকে, ফাইন। এখন মনে করো যে এটা হচ্ছে সূত্রটা না? আচ্ছা, এখন ধরো আমরা খুব সিম্পলি করবো এটা, যে Q1 ধরো তোমার মান দেওয়া আছে Q1 এবং হচ্ছে Q2, তারপর হচ্ছে ডি এর মান দেওয়া আছে আর কি এটা,
তারপর হচ্ছে কে এর মান দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে বল বের করো। কি বের করো বলো তো? বল বের করো বলছে। এখন ধরো কিউ ওয়ানের মান তুমি নিয়ে নাও, এটা হচ্ছে 10 কুলম্ব, তুমি ধরে নাও, এবং এটাকে ধরে নাও হচ্ছে 20 কুলম্ব। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 50 ধরো সেন্টিমিটার। আমরা একটু আস্তে আস্তে একদম নিচ থেকে যাই। তারপর হচ্ছে আমরা কে এর মান ধ্রুবকটা কত বলছিলাম যে 9 ইন্টু 10 ইনভার্স কত 9, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার বা পার কুলম্ব স্কোয়ার। এখন আমাকে এফটা বের করতে বলছে, স্যার এফ এর সূত্রটা লিখি যে এফ ইকুয়াল যে কে ইন্টু কিউ ওয়ান এবং হচ্ছে কি কিউ টু এবং হচ্ছে ডি স্কোয়ার। তাহলে কে এর মান বসাও, সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তারপর হচ্ছে কিউ ওয়ান কত? কিউ ওয়ান হচ্ছে 10 ইন্টু কত 20 ডিভাইড কত। এখন এই যে এটা সেন্টিমিটার আছে, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.5 মিটার আসবে। আচ্ছা, খুবই ইজিলি করা যায় এটাকে। তুমি তখন 0.5 এটা যেটা আছে, আচ্ছা দেখি, আচ্ছা 0.5 যেটা আছে তুমি এটাকে হচ্ছে 5/10 লেখা যায়, তাহলে 10টা উপরে যাবে, তাহলে 200, হ্যাঁ 200। তাহলে 9 ইন্টু নিচে কত আসবে? নিচে 5 আসবে, যে 5 9 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 9, এবং এটা হচ্ছে 200, আবার ইন্টু হচ্ছে কত? এটা হচ্ছে 10, তাই না? আচ্ছা 5 দিয়ে এটাকে 2 দিয়ে কাটা গেলে 5 দুন কত? 10, তা 400। তাহলে 400 হলে 400 আসতেছে 400, ঠিক আছে, 200 আসে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো 5 দুগুণ কত হয়? 10 হয়। 10 9 দুগুণ হচ্ছে এদিকে 18, 18। আচ্ছা এটা টোটাল কত আসে দেখো, এদিকে আছে 2 11 10, তার মানে এটা আসে 7.2। 7 কত? 7.2 ইন্টু 10 ইনভার্স 12 নিউটন। অ্যাপ যখন বলছো অবশ্যই নিউটন আসবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে তোমরা একটা বের করবা। ওকে ফাইন। আচ্ছা এই একটা টাইপ গেছে, একটা টাইপ কিন্তু শেষ করে ফেলছি। একটা টাইপ কি বলতো? একটা টাইপ আমরা শেষ করছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা টাইপ দেখো, এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। এটা হচ্ছে 1 নাম্বার টাইপ। 1 নাম্বার টাইপ খুব ইজি ছিল। 1 নাম্বার টাইপটা আমরা করেছি হচ্ছে ডি দিয়ে, মানে ডিটে যখন এই যে ডিটা পরিবর্তন করেছি, এটাকে মাথায় রাখবা। আমি কালারটা একটু দিয়ে রাখি, না হলে একটু কালারটা দিয়ে রাখি, আমরা ডিটাকে পরিবর্তন করে রাখছি। আচ্ছা সো এই 2 নাম্বার টাইপটাকেও আমরা রাখবো। যে প্রথমে ধরো যদি বলে দূরত্বের অর্ধেক, চার্জে মধ্যবর্তী দূরত্ব কি বলতো? অর্ধেক যদি বলে, দূরত্ব যদি অর্ধেক বলে, যে দূরত্ব অর্ধেক, দূরত্ব অর্ধেক, দূরত্ব অর্ধেক, দূরত্ব অর্ধেক বলে কি করব? এখন ধরো দূরত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো তোমার দেওয়া আছে 20 মিটার। কত মিটার বলো তো? 20 মিটার। তাহলে তুমি কি করবা যে ডি ইকুয়াল 20 ডিভাইড বাই হচ্ছে 2, 10 মিটার। কত মিটার? 10 মিটার। তাহলে তোমার কিউ ওয়ান কত? কিউ ওয়ান হচ্ছে ধরো তোমার এটাকে ধরো 30 কুলম্ব, এবং এটা হচ্ছে কিউ টু। কিউ টু কত? কিউ টু হবে তোমার 40 কুলম্ব, ঠিক আছে। তা দূরত্ব তো আমরা পেলাম, বা দূরত্ব অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে কে বলে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত? 9। তাহলে আমরা এফ এর মানটা বসাই, যে এফ ইকুয়াল যে কে এর মান হচ্ছে কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 9, আমরা হচ্ছে 30 40, তারপর হচ্ছে কত? এই যেটা 10 স্কোয়ার, ও হ্যাঁ হ্যাঁ, এখানে আমি স্কোয়ারটা বসাই নাই, এই জন্য এটা ভুল হয়েছে আমার। এটা এখানে স্কোয়ারটা হবে 10 স্কোয়ারটা হবে, ঠিক আছে। এটা তোমরা ক্যালকুলেশন করে একটু করে ফেলার চেষ্টা করবা। বাট তারপরে সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে 3 ছাড়া কত? 12 হয়, সো 12 শূন্য আসবে। সো এখানে 10 স্কোয়ার মানে হচ্ছে 1000, তো 1000 থেকে দুইটা শূন্য কাটাকাটি গেলে 12 হবে। সো 1.2, 1.2 মানে হচ্ছে 9 দুগুণ 18, 9 একে 9, এই সামথিং কত আসবে এখানে, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা যতগুলো এখানে দেখো হয়তো আর দুইটা করতে পারবো মনে হয়। আচ্ছা আর দুইটা করতে পারবো মনে হয়। আচ্ছা চলো একটা আমরা প্রশ্ন বানাই, যে এখানে হচ্ছে এটা দিই, আছে। ওকে ফাইন, এটা ধর একটা আমরা বানালাম।
এই দুইটা আদান আর কি, ঠিক আছে, এই দুইটা আদান, এটা হচ্ছে পজিটিভ, এটাও হচ্ছে পজিটিভ। ওকে ফাইন। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটাকে আমরা হচ্ছে 10 কুলম্ব ধরে দিলাম, এবং এটাকে ধরে দিলাম হচ্ছে 30 কুলম্ব, তাই না? এদের এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব হবে 1 মিটার। এখন বলছে আমাকে যেটার এফ বের করুন। কত সোজা না? অনেকে চিত্রের মাধ্যমে না দেখালে অনেকে বলেছে। এই চ্যাপ্টারটা হিউজ পরিমাণে 4টা সূত্র দিয়ে করলে হয়, আমরা আজকে একটা সূত্র প্র্যাকটিস করে ফেলছি, ঠিক আছে? তাহলে এটা আমরা কীভাবে বের করবো? যে এফ ইকুয়াল কে ইন্টু যে Q1 এবং Q2 এবং হচ্ছে আর স্কোয়ার। সো আর এর মান কত? আমি যদি তোমাকে এখানে দেখাই দিই যে Q1 কত হবে? Q1 হবে, ধরো তুমি এখানে 10 ধরে ফেললা, 10 ধরলে, এবং Q2 কত হবে? Q2 হবে হচ্ছে তোমার হচ্ছে 30, তাই না? তাহলে আর কত হবে? আর হবে সেটা হচ্ছে 1 হবে। তো আর হচ্ছে 1। সো বেসিক্যালি কে এর মান কত? কে এর মান আমরা সবাই জানি সেটা হচ্ছে 9 ইন্টু 10 ইনভার্স কত? 9। এই সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে? ওকে ফাইন। এত কঠিন দিবে না, ঠিক আছে? এত কঠিন দিক কী বলো তো? দিবে না। যদি কঠিন দেয় তাহলে এরকম একটা দিবে, ঠিক আছে? যদি কঠিন দেয় কী বলো তো? যদি একটা কঠিন দেয়, তাহলে এরকম একটা দিবে। চলো একটা ট্রাই করে দেখি, আমরা ট্রাই করে দেখি। চলো ট্রাই করে দেখি। আচ্ছা, দুইটা প্রান্ত দিছে, মানে দুইটা প্রান্ত হবে এখানে। যেমন এটা হচ্ছে এ প্রান্ত, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার বির প্রান্ত, তারপর এটা হচ্ছে কী হতো? এটা হচ্ছে সি প্রান্ত। এখন বি আর সি এর মধ্যে ব্যবধান হচ্ছে কত? ব্যবধান হচ্ছে 5 মিটার, ঠিক আছে, এবং এ আর বি এর মধ্যে ব্যবধান হচ্ছে 7 মিটার। তাহলে এ প্রান্তে যে আধানটা আছে এটা হচ্ছে 30 কুলম্ব, এবং সির প্রান্তে যেটা আছে সেটা হচ্ছে 16 কুলম্ব। আচ্ছা, আমাকে কি বের করতে বলছে? আমাকে এফ ইকুয়ালস টু হোয়াট? তোমাদের এইভাবে লিখে পড়ালে ভালো হবে, মানে প্রশ্নটা আমি নিজ থেকে করলে বা প্রশ্নটা এইভাবে লিখে দিলে ভালো হবে কি না। এখন আমাকে অ্যাপ চাইছে না, কি খেয়াল রাখো। সো এটা দেখে অনেকে মানে ঘাবড়িয়ে যায়, অনেকে ঘাবড়ায় যায়। আরে ঘাবড়ানোর কিছু নাই, তুমি জাস্ট খেয়াল করো যে এ থেকে বি, তুমি যখন ডিটা হিসাব করবা, সো ডিটা যখন হিসাব করবে তার মানে হচ্ছে এ বি প্লাস হচ্ছে কি বলো তো? বি এবং সি। তাহলে এ বি কত? এ বি হচ্ছে 7 প্লাস হচ্ছে কত? সিটা হচ্ছে 5। সো টুটা কত পাবে? টুটা পাবে হচ্ছে তোমার 12। কত পাবে বলতো? 12 পাবা। সো এফ এর মান বসাও, যে এফ ইকুয়াল কত? যে কে ইন্টু যে Q1 হচ্ছে কত? 30 ইন্টু 16 না, এটা হচ্ছে 16। তাহলে তুমি 12 স্কোয়ার দাও। সো 12 স্কোয়ার কত মানে কত? যে 144, হ্যাঁ 144। এই মানটা ইজিলি তুমি পেয়ে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। সো ঘুরে ফিরে এগুলোই কিন্তু আসবে। এগুলো জাস্ট আমরা সূত্রটা দিয়ে, এই যে আমরা যখন সূত্রটা করেছি, আমরা জাস্ট এই সূত্রটা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছি, ঠিক আছে? আমি এখানে যা পড়াবো একটা জাস্ট কথা, তুমি যখন কোনো একটা কিছু তাড়াহুড়ো করে শিখতে যাবা, ঠিক আছে, তাড়াহুড়ো করে শিখতে যাবা, তখন কিন্তু মাথায় গলে যাবে, ঠিক আছে? আর যারা হচ্ছে ওয়ান শট, হ্যাঁ, বা ওয়ান শট, হ্যাঁ, ওয়ান শট যারা করো, ওয়ান শট সিকিউ সলভিং করো, একটা কথা মাথায় রাখবা, তুমি সিকিউ ধর 100টা শেষ করছো, ঠিক আছে, 100টা সিকিউ শেষ করছো, তুমি এই চ্যাপ্টারটার আগামাতে কিছুই জানো না, কিছুই পড়ো নাই, তাহলে তুমি সিকিউ সলভ করলে ভাইয়া একদম মারাত্মক বলবো। হ্যাঁ, তুমি হয়তো কমন পেতে পারো, বাট বেসিক থেকে জানতে হবে, ঠিক আছে? এই জন্য বেসিক থেকে পড়াচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? ওয়ান শট কারা দেখবা? ওয়ান শট হচ্ছে তোমার একটা চ্যাপ্টার পড়া আছে, একটা চ্যাপ্টার বারবার বলতেছি, একটা চ্যাপ্টার হচ্ছে পড়া আছে, তুমি ওই চ্যাপ্টারটা ওয়ান শট দেখবা। আমি খুবই ওয়ান শট খুবই কম করাচ্ছি। যখন ওয়ান শট কখন করাই? যখন আমি একটা চ্যাপ্টার পড়াই, তখন এরপর পরবর্তীতে ওয়ান শটটা দিই, হ্যাঁ? তারপর আমরা এতদিন বই পড়ছি, যা পড়ছি সূত্র সম্পর্কে জানা আছে, এবার আমরা সিকিউ সলভ করব, ঠিক আছে? যারা হচ্ছে কোনো একটা চ্যাপ্টার পড়া না পড়ে, এই যে যখন পোস্ট করেছিলাম, যদি তোমাদের কথা বলছে সিলেবাস শেষ হচ্ছে, তোমরা মানে অনেকে বলতেছে যে 5%, অনেকে বলতেছে যে 10%, সরি 10%, আবার অনেকে বলতেছে 0%। মানে বুঝতেছো তোমাদের এখন এই যে এত সময় ধরে তোমরা কী করছো, আর শেষ সময় এসে তোমরা কী করো? ওয়ান শট সিকিউ সলভ দেখবো, হ্যাঁ ভাইয়া। এবছর যে এসএসসি 25 দিছে, হ্যাঁ, এসএসসি যারা 25 দিছে, তুমি তাদের খাতাগুলো একটু দেখবা, রেজাল্টগুলো একটু দেখবা, ঠিক আছে? এমসিকিউতে গেছে, না হলে সিকিউতে গেছে,